সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি বিশ্বময় করোনা পরিস্থিতিতে আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছেন। আমি আজকে তোমাদের সামনে কেন্দ্রীয় প্রবণতা থেকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আশা করি শুনবে। প্রথমত, কেন্দ্রীয় প্রবণতা কি আমরা জানব, কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ এবং বিস্তারিত। তো কেন্দ্রীয় প্রবণতা কি? সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তথ্য সারির একটা প্রতিনিধিত্বকারী মান, যার চারপাশে অন্যান্য মানগুলা জড়ো হয়। তথ্য সারির একটি প্রতিনিধিত্বকারী মান, যার চারপাশে অন্যান্য মানগুলা জড়ো হয়। তো কেন্দ্রীয় প্রবণতা প্রকারভেদ। প্রথমত, কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে গড়, দুই নাম্বার হচ্ছে মধ্যমা, তিন নাম্বার প্রচুরক। তো আমরা গড় সম্পর্কে, গড়ের মধ্যে আবার প্রকারভেদ আছে তিনটা। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। তাহলে কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ আমরা এভাবে বলতে পারি যে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। তো আমরা এই সবগুলার সংজ্ঞা, সূত্রগুলা শিখে ভালো রকম শিখব এবং এইগুলোর ব্যবহার করে আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমতই গাণিতিক গড়। গাণিতিক গড় তার ইংরেজি আমাদেরকে জানতে হবে অ্যারিথমেটিক মিন, একে আমরা প্রকাশ করব এম দিয়ে। জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন, তাকে প্রকাশ করব জিএম দিয়ে। তরঙ্গ গড় হচ্ছে হারমোনিক মিন, প্রকাশ করব এইচএম দিয়ে। আর মধ্যমাকে আমরা মিডিয়ান, সংক্ষেপে এমই দিয়ে প্রকাশ করব। প্রচুরক মুড, এমও দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা এখন চলে যাব গাণিতিক গড় কাকে বলে, গাণিতিক গড় সম্পর্কে কিছু আলোচনা। গাণিতিক গড় বিস্তারিত আলোচনা সরাসরি উপস্থিতিতে ক্লাসে হয়েছে। এখন যেহেতু অনলাইন ক্লাস, আমি সারমর্মগুলা, সার নির্দেশটা তুলে ধরব। গাণিতিক গড় হচ্ছে এম, এর সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এটা যদি অশ্রেণীকৃত তথ্য হয়, ডাটা হয়, তখন আমরা লিখব সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন। তো এখন গাণিতিক গড়ের সংজ্ঞাটা আমরা সূত্র থেকে এভাবে বলতে পারি যে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। আমাদের কার্যক্ষেত্রে, গবেষণায় যেই সমস্ত অবজারভেশনগুলো দেওয়া থাকবে, এগুলাকে আমরা ফলো করে
যতগুলা সংখ্যা থাকবে, xi হচ্ছে সংখ্যাগুলি, যতগুলো সংখ্যা থাকবে সবগুলা সংখ্যার সামেশন মানে সমষ্টি, তাকে আমরা পদ সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে পেয়ে যাব গাণিতিক গড়। আর অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা সামেশন অফ fi ফ্রিকোয়েন্সি যোগ করব গণসংখ্যা স্মল n এর জায়গায় ক্যাপিটাল N লিখে আমরা এর সমাধান করব। তো গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। দ্বিতীয় দফায় জ্যামিতিক গড়ের সূত্র হলো, সূত্র এবং সংক্ষিপ্তভাবে সংজ্ঞা, যতগুলো সংখ্যা আছে x1 x2 ইন্টু x3 ডট 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 ইন্টু xn, তার পাওয়ার হচ্ছে n। সংখ্যাগুলির অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে যতগুলা সংখ্যা আছে তার গুণফলের তততম মূলকে বলা হয় জ্যামিতিক গড়। আর তরঙ্গ গড় হচ্ছে অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলির গাণিতিক গড়ের উল্টো মানের গাণিতিক গড়কে বলা হয় তরঙ্গ গড়। যদি শ্রেণীকৃত হয় তখন উপরে ক্যাপিটাল N, নিচে সামেশন অফ fi xi, এইভাবে আমরা সূত্রটা শিখব। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়ের সূত্র আপাতত আমরা এইভাবে শিখলাম। তো গাণিতিক গড় সম্পর্কে কিছু আলোচনা। মনে করো সংখ্যা দুইটা, a এবং b, দুইটা সংখ্যা a এবং b, এই দুই সংখ্যার গাণিতিক গড় হলো am সমান, দুই সংখ্যার গাণিতিক গড় হলো, আমরা যে সূত্র শিখলাম, যতগুলা সংখ্যা থাকবে এই সংখ্যাগুলির যোগফলকে ততটা সংখ্যা দিয়ে ভাগ করল, a প্লাস b ডিভাইডেড বাই 2। এখানে সংখ্যা দুইটা, এই জন্য দুই সংখ্যার সমষ্টি, তাকে 2 দিয়া, টোটাল নাম্বার অফ অবজারভেশন এখানে 2, এই জন্য 2 দ্বারা ভাগ করা হলো, এটা হচ্ছে গাণিতিক গড়। আর জ্যামিতিক গড়, আমরা জানি জ্যামিতিক গড়ের সূত্র অনুযায়ী যতগুলা সংখ্যা তার গুণফল, সংখ্যা হচ্ছে a এবং b, গুণফল তার তততম মূল মানে 1/n, সংখ্যা হচ্ছে দুইটা, সেজন্য 2 লিখব। সিস্টেমটা হলো এই জ্যামিতিক গড় নির্ণয় করার am, gm, hm। তো দুই সংখ্যার তরঙ্গ গড়, দুই সংখ্যার তরঙ্গ গড় হচ্ছে hm, সংখ্যা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন 2, তাহলে 1/a প্লাস 1/b, দুই সংখ্যার তরঙ্গ গড়। তো am, gm, hm গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় প্রাথমিক পর্যায়ে আমরা এইভাবে শিখলাম। খুব সহজ, কঠিন ভাবার কোনো অবকাশ নেই। তারপরে 4 নম্বরে হচ্ছে মধ্যমা, প্রচুরক, মিডিয়ান, মধ্যমা। 5 নম্বর প্রচুরক হচ্ছে মোড, প্রচুরক।
এই 5টা বিষয়ের গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক এই সবগুলোর সংজ্ঞা এবং ইংরেজি শব্দটা অবশ্যই শিখতে হবে এবং এদের প্রথম অক্ষরগুলোকে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করব। আপাতত জানব মধ্যমা কি এবং প্রচুরক কি। গাণিতিক গড় জানলাম, জ্যামিতিক গড় জানলাম, তরঙ্গ গড়, এখন মধ্যমা। মধ্যমা হচ্ছে আমাদের যতগুলো অবজারভেশন থাকবে, সংখ্যা থাকবে, ডাটা থাকবে, এই ডাটাগুলোকে যদি অশ্রেণীকৃত হয়, আনগ্রুপড হয়, তখন আমরা সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাবো। বড় থেকে ছোট সাজিয়ে মাঝখানের যে অবজারভেশন, তবে এই ক্ষেত্রে দুইটা কথা আমরা দেখব, সংখ্যাগুলো এখানে জোড় সংখ্যায় আছে না বেজোড় সংখ্যায় আছে, জোড় না বেজোড়। যদি বেজোড় হয় তাহলে মধ্যমার সূত্র হলো এমই হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, এততম রাশি হচ্ছে আমাদের মধ্যমা। যদি বেজোড় হয় সংখ্যাগুলি, প্রথমত আমাদেরকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হবে। সাজানোর পরে আমরা খেয়াল করব যে মধ্যমা কোনটা। n+1 ডিভাইডেড বাই 2 তম রাশি, মানেটা হচ্ছে n+1, n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, যে রেজাল্টটা আসবে এটা মধ্যমার মান নয়, এটা হচ্ছে মধ্যমা কোন জায়গায় অবস্থান করতেছে। ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট সাজানোর পরে তার অবস্থানটা বলে দেয় মধ্যমা। যেমন সংখ্যা আছে 3, 4, 2, এই তিনটা সংখ্যার মধ্যমা হবে, আমরা এইভাবে সাজাবো ছোট থেকে বড় 2, 3, 4, তাহলে মধ্যমা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। এখানে মধ্যমা n হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2 তম রাশি। অর্থাৎ এই তিনটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা 2 নম্বর সিরিয়ালে বসা, সেটা হচ্ছে ওই সিটে যে বসে আছে সে হচ্ছে আমাদের মধ্যমা, অথবা এই সংখ্যাগুলির মধ্যমা হচ্ছে 3। যদি বেজোড় হয় এই অবস্থা, জোড় হলে টোটাল সংখ্যা যদি জোড় সংখ্যায় হয় তখন আমরা মধ্যমা এইভাবে বের করব যে n+1 তম রাশি প্লাস n/2 প্লাস 1 তম রাশি ডিভাইডেড বাই 2। যদি জোড় সংখ্যায় হয়, আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশনগুলো যদি জোড় সংখ্যায় হয়, তো ডাটাগুলিকে আমাদেরকে সিরিয়ালি সাজাতে হবে, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। মনে করো চারটা সংখ্যা 2, 5, 7, 1, তো চারটা সংখ্যা জোড় সংখ্যা, এর মধ্যমাটা কোন জায়গায়? এটাকে আমরা প্রথমত যদি সাজাই ছোট থেকে বড় 1, 2, 5, 7, তাহলে n/2 হচ্ছে এটা, আর n/2 প্লাস 1 হচ্ছে এটা। এই দুইটার মাঝখানটা হচ্ছে আমাদের মধ্যমা। এই পজিশনে 2 নাম্বার সিটে 2 নাম্বার দ্বিতীয়তম রাশি এবং তৃতীয়, দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের মধ্যমা। জোড় হলে রেজাল্ট প্রকাশ করে। গড়, মধ্যমা, প্রচুরক, এই অধ্যায়ের টোটাল সারমর্ম আর সার নির্দেশটা হলো, টোটাল সারমর্ম হলো আমাদেরকে ফাইনাল পরীক্ষায় অথবা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়, ওই প্রশ্নগুলায় আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, ডাটা দেওয়ার পরে সেখান থেকে গড়, মধ্যমা, প্রচুরক জানতে চাওয়া হয়।
গড় সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য এটাও জানতে চাওয়া হয়। এই জন্য আমরা গড় মধ্যমা প্রচুরকের সূত্রগুলা ভালো রকম শিখব, ভালোভাবে আমরা শিখব। মধ্যমার আরেকটা বিষয়, যেমন যদি আমাদের সামনে বিন্যস্ত আকারে গ্রুপড ডাটা দেওয়া হয়, শ্রেণীবদ্ধভাবে ডাটা দেওয়া হয়, তখন আমরা মধ্যমা কিভাবে বের করব? এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। কিভাবে আমরা মধ্যমা বের করব? টেবিল আকারে দেওয়া থাকলে, নিবেশন আকারে দেওয়া থাকলে, অর্থাৎ শ্রেণীকৃত গ্রুপড ডাটা যখন দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করব? আমরা এইভাবে করব। মানেটা হচ্ছে, যদি আমাদেরকে টেবিল আকারে যখন ডাটাগুলা দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি, এইভাবে যখন দেওয়া থাকবে, এখান থেকে যখন মধ্যমা, গড়, মধ্যমা, প্রচুরক চাওয়া হবে, প্রায় পরীক্ষায় এইভাবে চাওয়া হয়, তখন আমরা মধ্যমা কিভাবে বের করব? এটা বের করার জন্য খুব সহজ একটা সূত্র। শ্রেণীকৃত বা নিবেশন আকারে থাকলে মধ্যমার সূত্রটা আমরা এইভাবে শিখব। li প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm গুণ c। টেবিল আকারে যখন আমাদের কাছ থেকে মধ্যমার পজিশন জানতে চাওয়া হবে, মান জানতে চাওয়া হবে, তখন আমাদের সূত্রটা এইভাবে লিখতে হবে। লেখার পর এখানের li হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। li হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। যাই হোক, আমাদের এই সূত্রের মধ্যে যে প্রতীকগুলো রয়ে গেছে, li হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। n/2, n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, fc হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং অফ মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা। ভালো রকম খেয়াল রাখবে, এফসি হচ্ছে, ক্যাপিটাল এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। সি হচ্ছে ক্লাস ইন্টারভাল, শ্রেণী ব্যবধান। তাহলে আমি আবার বলি, এই সূত্রটা যদি আমরা ভালো রকম মুখস্থ করতে পারি, তাহলে এই সূত্রের সাথে টেকনিক্যালি অনেকটা বিষয়ের সূত্র এটার সাথে সম্পৃক্ত। আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরব। তো আবার বলি, li হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মানে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, fc হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। এই সূত্রটা খুব প্রয়োজনীয়, ভালো রকম এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। একটা এক্সাম্পল দিলে, টেবিল আকারে যদি আমাদের ক্লাস ইন্টারভাল 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, ফ্রিকোয়েন্সি 2, 3, 4,
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আর আর ই যোগ করলে 3 2 5 5 4 9। এই যে একটা টেবিল, এইভাবে বোঝানোর স্বার্থে বলা হচ্ছে যে এইভাবে যদি আমাদেরকে গ্রুপ আকারে টেবিল আকারে থাকে, যদি বলা হয় এখান থেকে আমরা তুমি মধ্যমা বের করো, কিভাবে বের করবা, তখন আমাকে এই সূত্র ফলো করতে হবে মধ্যমা বের করার জন্য। এই সূত্র ফলো করতে হবে। তো এলআই হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে এটা, যেটা আমরা সবাই ভুল করি, আমরা খুব চিন্তা করি না, সে বিষয়টা হচ্ছে আমাদেরকে এই টেবিল থেকে আগে বের করতে হবে মধ্যমা শ্রেণী কোনটা। মধ্যমা শ্রেণী জানতে হবে। মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস জানার উপায়টা হচ্ছে এই সূত্রের মধ্যে যে n/2, n/2 এর রেজাল্ট আমরা খুঁজব যোজিত গণসংখ্যায়। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী নির্বাচন। আমরা যে অঙ্কটা করব এখান থেকে মধ্যমা কিভাবে বের করব, সূত্র হচ্ছে এটা। কিন্তু এই সূত্রের মধ্যে মধ্যমা শ্রেণী আগে জানা লাগবে। শ্রেণী যদি না জানি তাহলে আমাদের এই অঙ্ক করাটা সম্ভব হবে না। সেজন্য আমরা মধ্যমা শ্রেণী নির্বাচন করব n/2 এর মাধ্যমে। তো n/2 হচ্ছে কত? টোটাল নাম্বার অফ অবজারভেশন। n/2 এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 9 ডিভাইডেড বাই 2 মানে 4.5। এই যে 4.5 রেজাল্টটা এটা কোন জায়গায় পড়ে? যোজিত গণসংখ্যায় দেখব, এখানেও না, প্রথমটাই পড়ে। তো যাই হোক, এটা লেখার কারণে বোঝানোর স্বার্থে হয়তো ডাটা মিস করেছে, সেজন্য এর আগের শ্রেণী পাওয়া যাবে না। মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা। তো আরও কিছু ডাটা গ্রুপ দেওয়া থাকলে হয়তো আগের শ্রেণী পাওয়া যাইতো। এইভাবে আমরা মধ্যমা এখান থেকে শ্রেণীটা নির্বাচন করব। এগুলার বিস্তারিত আলোচনা সবগুলা প্রাথমিক পর্যায়ে জানলাম, শেষে গাণিতিক প্রয়োগের সময় বিস্তারিত আলোচনা হবে। টেবিলের মাধ্যমে ভালো করে দেখানো হবে। তো আপাতত মধ্যমার সূত্র জানলাম, আর প্রচুরকের কথা বলে আজকের মতো শেষ করে দেব। প্রচুরক, প্রচুরক হচ্ছে মোট। প্রচুরক মানে হচ্ছে আমাদের অবজারভেশনগুলায় আমরা যেগুলো নিয়ে গবেষণা করতেছি এর মধ্যে যেই তথ্যটা, যে ডাটা বেশি সংখ্যকবার আসে, বেশিবার আসে, সেটা হচ্ছে প্রচুরক। গণসংখ্যা যেটা বেশি পরিমাণে আসে সেটা হচ্ছে প্রচুরক অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। তো প্রচুরকের কথাও আমরা জানলাম। তো এখন আমি পেছনে ফিরে যাব। গাণিতিক গড় সম্পর্কে আরও কিছু আলোচনার দরকার। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরকের প্রাথমিক কথাগুলো জানলাম। এখন আবার পিছনে ফিরে গাণিতিক গড় সম্পর্কে, আমাদের আদর্শ পরিমাপ যেটা কেন্দ্রীয় পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতা কতটুকু কেন্দ্রের দিকে ঝুঁক, প্রবণতা আমাদের ডাটাগুলা কেন্দ্রের দিকে কতটুকু ধাবিত হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর কি পরিমাণ ধাবিত হচ্ছে সেটা পরিমাপ করা, কতটুকু কেন্দ্রের দিকে সে আসতেছে, এটা পরিমাপ করা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রকারভেদের কিছু কথা আলোচনা তোমাদের সামনে তুলে ধরা হলো, তো শেষ দিকে আমি গাণিতিক গড় সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তো গাণিতিক গড়ের সংজ্ঞা, সূত্র জানলাম। গাণিতিক গড়ের কিছু বৈশিষ্ট্য আছে, উল্লেখযোগ্য কিছু ধর্ম বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এর উপর ভিত্তি করে আমাদেরকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন করা হয়, সৃজনশীল প্রশ্ন করা হয়। সেজন্য বৈশিষ্ট্যগুলা যদিও প্রমাণ আকারে আসে না, কিন্তু হেডলাইনগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এদের উপর ভিত্তি করে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন করা হয়।
এই জন্য গাণিতিক গড়ের কিছু ধর্ম বৈশিষ্ট্য জানা লাগবে। তো 1 নম্বরেই তো যাই হোক, কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আমরা প্রাথমিক আইডিয়া, গুরুত্বপূর্ণ আইডিয়া শুনলাম। ভালো রকম বোঝার চেষ্টা করব। আর এই বিষয়ে তোমরা বাসায় ভালো রকম খুব মন দিয়ে পড়ালেখা করবে। আর তোমাদের জন্য বাড়িতে প্রয়োজনীয় পড়াটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদের ভালো রকম সূত্রগুলো আবারও বাসায় প্র্যাকটিস করবে। এর উপর ভিত্তি করে আমি কিছু আলোচনা পরবর্তী ক্লাসে করব এবং একটা গাণিতিক প্রয়োগের মাধ্যমে এর বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।